আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখে একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই, খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। আমি বারবার যাই কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকেন। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটা দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আর এদিকে এইসব সংকট নিরসনে ক্ষমতাসীনদের তেমন কোনো ভ্রুক্ষেপ নাই। এরা ব্যস্ত কার্ড বিতরণে, এরা ব্যস্ত খাল খননে, এরা ব্যস্ত গ্যাসে 17 বছর কেটা গুপ্ত রাজনীতি করছে, কেটা সুপ্ত রাজনীতি করছে এই তকমা প্রদানে। সংবিধানের দোহাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন। বঙ্গবন্ধু সংবিধানের 4-এর ক মোতাবেক কেন ঝুলাতে পারছেন না? আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে সংসদে বক্তব্য দিতে দেখলাম আমির হামজা হুজুরকে। মুফতি আমির হামজা তিনি সংসদে যেভাবে কথা বললেন, তার কথা শুনে সকলে অবাক, মুগ্ধ সারা দেশের মানুষ। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছে, বিরোধী দলে থাকার কারণে আমাকে গুরুত্ব দিচ্ছে না সরকারি লোকজন। আমার এলাকার সমস্যাগুলো যখন নিয়ে যাচ্ছি তখন বিরোধী দলের এমপি হওয়ার কারণে সেরকম একটা গুরুত্ব পাচ্ছি না। জনমানুষের দুঃখ কষ্টের কথা কাউকে বলতে পারি না, মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছি না। তাহলে নির্বাচন করে লাভ কী হলো? একের পর এক আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি, অনিয়ম এবং বিশৃঙ্খল পরিস্থিতি। এখনও পর্যন্ত 2 মাস পার হলেও সরকার সেটেল হতে পারেনি। শুরু থেকেই নেই 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 শব্দটা শুনছি আমরা। এগুলো থেকে কবে আমাদের মুক্তি হবে? আমির হামজা হুজুর এভাবেই জ্বালাময়ী বক্তব্য দিয়ে সংসদ কাঁপিয়েছে আজকে। আমির হামজা হুজুর তিনি কি বললেন বক্তব্য দিতে গিয়ে সংসদে, তার সেই বক্তব্যটা আমরা শুনবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন আপনারা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে মুফতি আমির হামজা হুজুর সংসদে দাঁড়িয়ে কি চমৎকারভাবে সরকারের সমালোচনা করে কঠিনভাবে ধুয়ে দিয়েছে সেটা দেখি, তারপরে কথা বলি। আমরা সেই সংসদের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত প্রত্যেকের মুখে একই কথা শুনছি যে আমাদের নেই নেই নেই। এই বিষয়টা সামনে যেন আর আমরা নিয়ে আসতে না হয়, এজন্য আমি কিছু প্রস্তাবনা এই মহান সংসদের মাধ্যমে যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করার মাধ্যমে আমি যেগুলো পেয়েছি, বিশেষ করে মালয়েশিয়া, আমরা একটা তথ্য ওখানে জানি যে 20-22 বছর আগেও তারা আমাদের নিচে ছিল, কিন্তু তারা আজকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসার কারণে। আমি কয়েকটা বিষয় সেখান থেকে পেয়েছি। তার 1 নম্বরে তাদের যে সমস্ত জমি জায়গাগুলো আছে, এই বিশাল ল্যান্ডগুলো তারা বিশেষ করে চায়নাকে, তুরস্ককে এবং অন্যান্য আশপাশে যে সমস্ত উন্নত দেশ আছে তাদেরকে আহ্বান জানিয়েছে যে আমাদের এই জায়গাগুলো ব্যবহার করে, আর আমাদের বেকার যে মানুষগুলো আছে এগুলো কাজে লাগান। মাননীয় স্পিকার, আমরা যেহেতু সবসময় শুধু নেই 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 এই ভাষায় অভ্যস্ত, এখানে যারা দায়িত্বশীল আছে বিশেষ করে মন্ত্রী পরিষদের যারা আছে তাদেরকে বলবো, আমাদের স্ব আসনে এভাবে মানুষের কাছে শুধু আকাঙ্ক্ষা না জানিয়ে আমাদের নিজেদের আসনগুলোর যে জায়গাগুলো সরকারি বেসরকারি ভাবে পড়ে আছে, এই জায়গাগুলোকে যদি সরকার এখন কাজে লাগাতে না পারে তাহলে বাইরের দেশগুলোকে আহ্বান জানাক। আমি অলরেডি এর ভেতরে এই 2 মাসের ভেতরে অনেকগুলো কোম্পানির সাথে বাইরের যোগাযোগ করেছি। তারা বলছে আমাদেরকে ইকোনমিক জোন তৈরি করে ঘোষণা করে দেন, আমরা আসতেছি। এসে এই জায়গাগুলোতে অন্তত আমার কুষ্টিয়া সদরের 3 আসনের যে জায়গা পড়ে আছে, আমার হরিপুর ইউনিয়নের একটা জায়গা পড়ে আছে, ওখানে প্রায় 1000 একর। কুষ্টিয়াতে একটা অনেক পুরাতন মিল পড়ে আছে, মোহিনী মিল, যেখানে 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে। এরপরে আরো বিভিন্ন জায়গা, সুগার মিলে ওখানে প্রায় 750 বিঘা জমি পড়ে আছে। এই জায়গাগুলোকে সরকার কাজে লাগাচ্ছে না।
খালি কথার উপরে আমরা এই চলমান অবস্থায় আছি এই 2 মাস। আমি অনেকগুলো জায়গায় যোগাযোগ করেছি কিন্তু সাড়া পাচ্ছি না। অথচ এলাকাতে যে সমস্ত বিষয়গুলো নিয়ে এখন তোলপাড়, এলাকায় যাওয়া যায় না। মাদকের যে সয়লাভগুলো, এরপরে বেকার সমস্যা, ছিনতাই, এরপরে আরো যে সমস্ত সমস্যাগুলো, হতাশার জীবন নিয়ে মানুষ চলছে, এগুলো থেকে মুক্ত করার জন্য প্রত্যেকটা মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা আছে, আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, নিজেদের এই জায়গাগুলো হয় নিজেরা ব্যবহার করবে, অথবা বাইরের যে দেশগুলো যারা পারে তাদেরকে এই মালয়েশিয়ার মতো অথবা থাইল্যান্ডের মতো, এদের মতো আশপাশ উন্নত দেশগুলো থেকে আমরা চায়নাকে ডাকতে পারি, তুরস্ককে ডাকতে পারি। এদের মাধ্যমে আমার এলাকায় এই যে জায়গার কথা বললাম, এই জায়গাগুলো যদি ব্যবহার করা যায়, আমার মনে হয় কমপক্ষে 12-13 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমি বারবার যাই, কিন্তু বিরোধী দলে থাকার কারণে মনে হয় ওনারা গুরুত্ব দিতে চান না, খালি ঘোরাতে থাকে। আমার কুষ্টিয়াতে সবচাইতে 7,500, আমি কিছুদিন আগে বলেছিলাম এখানে 750 কোটি টাকার একটা প্রজেক্ট। এটা শুধুমাত্র কিছু কারণে চালু হচ্ছে না পূর্ণাঙ্গ ভাবে। 23টা বিভাগ চালু হওয়ার কথা, সেখানে প্রায় 5-6টা জেলার মানুষের উপকারের জন্য। এই আর্মিদের সেখানে বসবাস করার কারণে আমরা পূর্ণাঙ্গ ভাবে চালু করতে পারছি না। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছি, উনি আরো সময় চান। এই সময় চাইলে মানুষ তো অসুস্থ হয়ে মরবে। এজন্য আহ্বান জানাবো, আমরা বিরোধীতে আছি তাই কি, আমরা তো সরকারের মানে জনগণের জন্য কথা বলছি, সুতরাং আমাদের কথা যেন গুরুত্ব দেওয়া হয় ও অতি দ্রুত এখান থেকে আর্মি অপসারণ করা লাগবে। আপনি কোথায় দেবেন? বিভিন্ন জায়গায় পড়ে আছে আমাদের কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা, ওই জায়গাগুলোতে এখন যদি জরুরি রাখা লাগে সেখানে রাখবে। এই জায়গাটা পরিষ্কার না করা হলে আমাদের সেবা ব্যাহত হচ্ছে এবং বিভাগগুলো খোলা যাচ্ছে না। আমরা কালকেও কুষ্টিয়া থেকে আসলাম এই কথাগুলো জানার পর। আমাদের এলাকায় যেহেতু জাতীয় নেতা এর আগে যারা ছিল তারা এইভাবে হয়তো উদ্যোগ নেয়নি। আমাদের একটা পুরাতন জেলা কুষ্টিয়া, সেই 17 বা 19টা জেলার ভেতরে একটা আমাদের প্রাণের দাবি এলাকায় যে 5-6টা জেলা মিলে প্রশাসনিক গতি। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। 1 মিনিট চেয়েছেন, আচ্ছা আপনাকে 1 মিনিটে দেয়া হলো। ধন্যবাদ। প্রশাসনিক গতি, কার্যক্রমের গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো। আমরা এই হাউসকে আহ্বান জানাচ্ছি, আমাদের কুষ্টিয়া মিলে 5-6টা জেলা দিয়ে একটা বিভাগ ঘোষণা করা হোক। এটা আমাদের কুষ্টিয়া এলাকার মানুষের প্রাণের দাবি। এরপরে আমাদের কুষ্টিয়া অঞ্চলের সবচাইতে বড় সমস্যা যেটা বললাম, বেকার সমস্যা দূরীকরণে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি হাতে, এগুলো আমরা বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, মন্ত্রণালয়ে যোগাযোগও করছি। আপনার মাধ্যমে আমরা আহ্বান জানাই তারা যেন সাড়া দেয়। এই সাড়ার সর্বাত্মক কামনা করে আপনাকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু মনোযোগ সহকারে কথাগুলো আপনার শোনেন, এই জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আর এদিকে এইসব সংকট নিরসনে ক্ষমতাসীনদের তেমন কোনো ভ্রুক্ষেপ নাই। এরা ব্যস্ত কার্ড বিতরণে, এরা ব্যস্ত খাল খননে, এরা ব্যস্ত গ্যাসে 17 বছর কেটা গুপ্ত রাজনীতি করছে, কেটা সুপ্ত রাজনীতি করছে, এই তকমা প্রদানে। তো বলি কি মহামান্য, অতি শীঘ্রই সফলতার সাথে যদি এই বর্তমান সংকট নিরসন সম্ভব না হয়, জনজীবনে স্বস্তি ফেরানো সম্ভব না হয়, তাহলে ওই যে খাল খনন করতে আছেন না, ওই খাইল দেখলো কুমোর ডোকবে। ওই যে কার্ড বিতরণ করতে আছেন না, ওই কার্ডগুলোর রংগুলো সব রূপান্তরিত হইয়া লাল কার্ডে রূপ নেবে। এই যে একে অপরকে গুপ্ত সুপ্ত হইলে যে পন্থাপন্থী, এই পন্থাপন্থীর বেশি দিন সুযোগ পাইবেন না। কারণ কি, ব্যবাক্যের আবার আন্ডারগ্রাউন্ডে চলে যাইতে হইবে। শোনেন, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। আপনি কত ভালো শাসক সেটা নির্ভর করবে দেশ যখন একটা টালমাটাল পরিস্থিতিতে পড়বে, দেশ যখন একটা সংকটের মধ্যে পড়বে, তার মধ্যে দিয়ে আপনি কত ভালোভাবে উত্তরে নিতে পারতে আছেন দেশটারে। তো মূল আলোচনা শুরুর আগে না ভাই একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দিতে চাই। আপনারা যারা দলকানা এবং দলদাস আছেন তারা দয়া করে আমার ভিডিওটা দেখেন না, এখনই স্কিপ করেন। কারণ কি, নিজের দল ক্ষমতায় থাকলে তখন লোডশেডিং এও গরম লাগে না, এগুলো আমরা বুঝি না ভাই, খুব ভালো করে বুঝি। সুতরাং আমি এখন যা কমু কথাবার্তা হলে আপনি রাখছেন আমার খামার দেত মন চাইবে, পথে ঘাটে দেখলে সোফরাইতে মন চাইবে, কি দরকার নাই কাজ বাজানের। হ্যাঁ, তো লেটস কাম টু দ্য পয়েন্ট। তো না ভাই, ফিরে যে জ্বালানি তেলের দামটা বাড়ানোর মধ্যে দিয়া বিএনপি সরকার এইবার ক্ষমতাভার গ্রহণের পরে প্রথমবারের মতো একটা পাসার খাইছে, এবং পাসারটা খাইয়েই তারা ব্যর্থতার পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এবং শুধু তাই না, যারা সিন্ডিকেট মারানির ভূত আছে তারাও কিন্তু আবার সফলতার পরীক্ষায় কৃতিত্বের সাথে প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্কস পাইয়া তারপরে পাশ করছে। এবং এটা শুধু পাস না, এটা হইতেছে এক প্রকারের বিজয় তাদের। এবং এটা যেন তেন বিজয় না ভাই, কবি আবেন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এটা হইতেছে আপনার ভূমিধস বিজয়। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হইতেছে যে এক দল যদি বিজয়ী হয়, অন্য দল তো নিশ্চয়ই পরাজয় বরণ করছে। এখন এইখানে তেল মজুতকারী, চোরা কারবারি কিংবা সিন্ডিকেটকারীদের বিজয় মানে কি ক্ষমতাসীনদের পরাজয়, নাকি সিন্ডিকেটকারীদের বিজয় মানে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে
ক্ষমতাসীনদেরও বিজয় না, মানে এইখানে সিন্ডিকেটকারী এবং ক্ষমতাসীন এক নাকি ভিন্ন? এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। এই প্রশ্ন আমার নিজের কাছে নিজেরও। এই প্রশ্নের উদ্রেক আমার মনের মধ্যে হওয়ার পিছনে কয়েকখান কারণ আছে। কারণ নাম্বার এক, না ভাই, দেশে যখন যুদ্ধ পরিস্থিতি, তেলের একটা সংকট দেখা যাইতে পারে, তখন কিন্তু দেশে পর্যাপ্ত তেল মজুদ ছিল। দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকার পরেও রেশনিং পদ্ধতি 200 টাকার বেশি তেল দেওয়া যাইবে না, এই সিস্টেম চালু করছে কেডা? সরকার। দেশে তেলের কোনো সংকট নাই, জ্বালানি মন্ত্রী বলছে, প্রতিমন্ত্রী বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে, সংসদের মধ্যে বলছে, সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলছে, তেল দিয়ে দুনিয়া ভাসাই দিয়েছে। পরিসংখ্যানও তাই বলে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই। জাহাজের পর জাহাজ আইয়া বেরতে আছে, যেগুলো কন্টেইনার আছে পেট্রোল থর, অকটেন থর, ডিজেল থর, হ্যাঁ উপসইয়ে পড়তে আছে। তাই সর্বত্র তেলারণ্য, কিন্তু বাস্তবে তেল শূন্য। কারণ কি? এটা কি একটা কৃত্রিম সংকট না? তাহলে এই কৃত্রিম সংকট কারা তৈরি করলো? নিশ্চয়ই সিন্ডিকেটকারী, মজুদকারী, চোরাকারবারি। তো এই যে কালো হাত, এই কালো হাত ভাঙ্গে দেবে কারা? আপনি দেবেন, আমি দেবো, নাকি ক্ষমতাসীন দেবে? সেই ক্ষমতায় বিএনপি থাকুক, XYZ যে থাকুক, সে ভাঙ্গে দেবে না? মানে আপনারা জনগণকে সার্ভ করবেন দেখেই তো ক্ষমতায় আসছেন। এই যে এত মারামারি, খুন খারাপি, হানাহানি, এত আয়োজন, এত কিছু তো শুধুমাত্র জনগণের সেবা করার জন্য, তাই না? তো সেই জনগণের সেবাটুকু তো অন্তত করতে হবে। এই যে পাগলা তুই হাক্কা লড়াইস না বলতে একটা কথা আছে মগো বরিশাল, এই হাক্কাটা লড়াইলেন কা ক্ষমতাসীনরা, মানে দায়িত্বশীলতার জায়গায় থাকতে হাক্কাটা লড়াইলেন কা? এই হাক্কাটা লড়াইছেন প্রথম এই রেশনিং পদ্ধতি চালু করিয়া। আমার ক্ষুদ্র মাথায় যে ধরে যে 200 টাকার তেল দেবেন, এই যে মার্চ মাসে একটা হাক ডাক যে তেলের সংকট, জ্বালানি তেল, তখনই কিন্তু জনমনে একটা আতঙ্ক, ভীতি তৈরি হয়েছে যে আসলেই বুঝি তেল পাওয়া যাবে না। সবাই তার বাইক লইয়া, হ্যাঁ, যে যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে মার্চ ফর পেট্রোল পাম্প, হ্যাঁ, পেট্রোল পাম্প অভিমুখে গণমানুষের একটা যাত্রা শুরু হয়ে গেছে। আমি নিজেই ডরাইছি, মনে হয় আমার বাইকটা লই মনে হয় আর মুভ করতে পারবো না, তেল মনে হয় আর থাকবে না। এই যে একটা হাক্কা লড়াই নিয়ে দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকার পরেও এই হাক্কাটা লড়াইছেন কি ভিন্নে? দায়িত্বশীলতার জায়গা থেকে যদি লড়াইতেন, বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা দূরদর্শী একটা আচরণ করছে, কি কাট ইউর কোচ অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, বুঝতাম যদি আপনি পর্যাপ্ত তেল দেশে মজুদ করতে পারতেন, এই জায়গা থাকতে, এই ভান্ড থাকতে, তো আর আপনার দ্বারা তো ভান্ড নাই। আপনি প্রত্যেক মাসে আপনার দেশে 75,000 টন পেট্রোল অকটেনের প্রয়োজন নাই, আপনার দ্বারা ভান্ড আছে 53,000 টন। তো আর এই 53,000 টনের চাইতেও বেশি আরো 2,000 টন হামদাইছেন, 55,000 টন। এইবার আবার 10 এপ্রিল 37,000 টন অপরিশোধিত অকটেন লই আর একটা জাহাজ বেরছে। হ্যাঁ থুইবেন কমে জায়গা নাই, কারণ যে ভান্ড আছে ভান্ড ফুল। এত সব ফুল থাকার পরেও, নতুন নতুন জাহাজ হওয়ার পরেও 200 টাকার তেল দেবেন হেইয়ে কইয়া জনমনে আতঙ্ক সৃষ্টি করে ব্যাপক মানুড়ি পেট্রোল পাম্প অভিমুখে যাত্রা করাইয়ে এই যাত্রা অদ্যাবধি ছড়ে নাই এখন পর্যন্ত। এই মৌসুকে ঢিল যত মারে, হ্যাঁ ছড়ে না, এখন পর্যন্ত যায় নাই। এই যে দাম বাড়ছে, দাম বাড়ার পরও পেট্রোল পাওয়া যাইতেছে না, অকটেন পাওয়া যাইতেছে না। এখন আবার জনমনে আতঙ্ক, যখন 140 হয়েছে, এটা বুঝি 160 হয়ে যাবে। এখন যা পাই হইয়া লই, কারণ এই যে দামটা বাড়াইছেন, পর্যাপ্ত মজুদ থাকার পরেও দাম বাড়াইছেন, তাইলে এখন আবার দাম বাড়ানোর পরও পাইতেছে না, তাইলে আবার যে আরেক ধাপে দাম বাড়বেন, এটা নিশ্চয়তাটা কি? তেলের কথা নাইলে বেমালা কই ফেলাইলাম। গ্যাসের অবস্থা কি রে ভাই? গ্যাসের অবস্থা কি? গ্যাসের এই যে 13 কেজির বোতলে 600 টাকা বাড়াই ফেলাইলেন, 1350 টাকার গ্যাস, সেটা যে ধাপ করিয়ে আপনার হইতেছে যে কত 1940 টাকা হয়ে গেছে। কচি করে আর কয়েকটা টাকা বাড়াই দেন, 30-31 টাকা বাড়াই দিলে হবে কি 1971 টাকা হয়ে যাবে গ্যাসের বোতলের দাম। তারপর যেই শালার পর শালায়, যেই ক্ষণিকের পুত এটার বিরোধিতা করবে যে গ্যাসের দাম কেন বাড়লো, ওই শালাই রাজাকার। ওকে, কচি করে 1971 করে দিবেন। দেশের এই টালমাটাল পরিস্থিতি ওকুলে কেরা গুপ্ত কেরা সুপ্ত হেইলেই বন্দাবন্দি চলে সরকার দল বিরোধী দল। আরে বাবু, যারা বিরোধী দল হেরা তো চাইবেই সবসময় সরকার দলে চাপে ফেলাইতে, সেইটুক তো গেলা যাইবে না। তোমরা যারা সরকার দল, তো তোমরা তো সিনিয়র, তোমরা সরকার গঠন করছো, তার মানে কি তোমার উপরে জনগণ আস্থা বেশি রাখছো, তোমরা ভোট বেশি পেয়েছো, সুতরাং তাগো কথায় তো তোমাকে কাম দেওয়া যাবে না। জ্বালানির দাম বাড়া মানে কি জানেন? লাইফস্টাইলের সবকিছুর দাম বাড়া। খয়রাতিরি না খাই মারবে কয়দিন পর, ঢাকা ছাড়বে মানুষজন। এই অবস্থা অব্যাহত থাকলে দেশের টালমাটাল পরিস্থিতি হইতে সময় লাগবে 2 মাস। তো এই পরিস্থিতি ঢাকার লোক গিয়ে কি ধরেন যে এই যে গুপ্তর সুপ্ত রোমা এই বাল চাল লই এইবারে ই করতে আছেন, ছেলে খেলা করতে আছেন। এবং গণভোট যদি না মানেন, সময় বলে দিবে এর কনসিকুয়েন্স কি, সামাল দিতে পারবেন কিনা সেটাও মাথায় রাখতে হবে। সংবিধানের দোহাই এত দেন, সিনায় বল থাকলে কালকে বঙ্গবন্ধুর ছবিটা ঝুলিয়ে দেন সংবিধানের চাইরের ক মোতাবেক। কেন ঝুলাতে পারছেন না? আমি পছন্দ করি কি না করি, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আপনি সংবিধানের দোহাই দিয়ে চাইরের ক মোতাবেক আপনার অফিসে মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না কেন? 2 নম্বর, কাগজে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। যেই কাগজে লেখা আছে, ষষ্ঠ তফসিলে বলা আছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি ব্যক্তি কি সেটা আমার কাছে সাবজেক্ট না, কিন্তু সংবিধানে তো তাই বলা আছে। তাহলে আপনার সংবিধানে লেখা একটা, উচ্চারণ করেন আরেকটা, যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক। আমি তো জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষক, এই বিতর্কে আমি নাই। এই বিতর্ক আপনাদের। আপনারা এখন ক্ষমতা আছেন, যখন জিয়াউর রহমান সাহেবের স্বাধীনতার ঘোষক
কালকে আরেকজন আসবে, সে স্বাধীনতার ঘোষক। রাষ্ট্র এভাবে চলতে পারে না, এটা ক্লাব বা সমিতি না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন আজকের বিষয় এই যে নেক্সাস ডিফেন্স এবং জাস্টিস আয়োজিত, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এই কারণে যে তারা অনেক খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে চালিয়ে যাচ্ছে। সেজন্য আজকের বিষয়বস্তুটা হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ। ইয়েস, আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। রাজনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুবই সহজ। আপনি যদি এই গণভোট মেনে নেন, সেই মোতাবেক সংশোধন করেন, হয়ে গেল রাজনৈতিক সমাধান, পাশাপাশি আইনও মানা হলো। বিষয়টা তো সহজ, আপনারা জটিল করছেন কেন? শেখ হাসিনা 2008 ক্ষমতায় যাওয়ার পর 14 সাল থেকে তার যাত্রা শুরু হলো স্বৈরাচারের দিক, যখন তিনি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিলেন। কিন্তু আপনারা তো দেখতেছেন ফ্রম ডে ওয়ান স্বৈরাচারী আচরণ করতেছেন। ফ্রম ডে ওয়ান, সংসদের বয়স 2 মাস হয় নাই, 1 মাস চলছে হয়তোবা। সেক্ষেত্রে আপনার শুরুতেই এসে বলে দিলেন গণভোট মানবেন না। এইবার আসেন এটার আইনি সমাধান কি এবং এটার প্রয়োজনটা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে, এরশাদকে সরানো হয়েছে, এমনকি বেগম খালেদা জিয়াকে অপসারণ করা হয়েছে আন্দোলনের মাধ্যমে টু সাম এক্সটেন্ট, এবং তাকে বাধ্য করা হয়েছিল 2/3 মেনে গিয়ে 3 দলের রূপরেখা মোতাবেক আপনার তত্ত্বাবধায়ক সরকার বানাতে। তার মানে কি হইল? কিন্তু এই ব্যতিক্রম ধর্মী অভ্যুত্থান আপনারা দেখছেন কিনা? আমি যদি এটাকে বিপ্লব বলি, সারা দেশের মিডিয়া, বিজনেস কমিউনিটি, প্রশাসন এটাকে অভ্যুত্থান বলে এবং অভ্যুত্থানকারীদেরকে ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। সেটা ভিন্ন কথা, কারণ জোরজার মুল্লুক তার। কিন্তু আমি ভিন্ন বলছি কেন? বাংলাদেশে যদি এমন কোনো ঘটনা ঘটেছে যে একটা সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল মুকাররম খতিব পালিয়ে যায়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালিয়ে যায়, পুলিশ পালিয়ে যায়, কিংবা আরো বহু কিছু পালিয়ে গেছে, কারণটা কি? সমস্ত মন্ত্রী পরিষদ না, আওয়ামী লীগের বহু নেতা কর্মীও পালিয়ে গেছে। ভিসা বন্ধ না করলে 10 লক্ষ লোক প্রতিবেশী দেশে চলে যেত। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই জায়গাটায় আপনি এরকম কোনো ঘটনা যখন ঘটে নাই, তখন কিন্তু এই সংবিধানে যেহেতু পলায় গেলে কি হবে বলা নাই, সাথে সাথে সংবিধান লক করা হয়ে গেছে। কিভাবে লক করা হয়? যেমন ধরেন আপনি একটা গাড়ি যদি বন্ধ করে বাইরে চলে যান হাতে চাবি নিয়ে, ওই গাড়িটা কিন্তু লক। বাসা যদি তালা মেরে চলে যান, বাসাটা কিন্তু লক। সেটাকে ঢুকতে হলে দুটো পথ, এক চাবি পেতে হবে গাড়ির অথবা ঘরের তালার, নতুবা দরজা ভেঙে গাড়ির দরজা ভেঙে ঢুকতে হবে, এছাড়া কোনো পথ নাই। তো আমি মনে করি এই সরকারকে সংসদে ঢোকার জন্যে যেই চাবি, সেই চাবি হইল এই জুলাই সনদ বাস্তবায়ন আইন। কেন বলছি? আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে এই জুলাই সনদে বলা হয়েছে, এই জুলাই সনদটা শুধু যে রাজনৈতিক বেসিস যদি দিতে চান একটা সরকারকে, এই সরকার যে ক্ষমতায় গেল তার রাজনৈতিক একটা ভিত্তি লাগবে। সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটি হলো এই সনদ। শুধু তাই নয়, আমাদের নৈতিক দায়িত্ব ধারাবাহিকতা রক্ষা করা। আওয়ামী লীগ সরকার চলে গেল, বিএনপি সরকার টেক ওভার করলো, এর মাঝখানে এই যে ধারাবাহিকতাটা আপনি কিভাবে রাখবেন? সুতরাং এই দুইটা সরকারের মধ্যে যে একটা ব্রিজ বা সেতু যেটা বলেন, সেটা হলো এই জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ। আর নয়তো আপনি কোনো ধারাবাহিকতা থাকবে না। কেন থাকবে না? আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন, সংবিধানের ধারা, আমি একটু আগে শিশিরমণি বলে গেছে, সবাই জানে, গ্রামেগঞ্জে সবাই জানে, সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। আপনি সেই নির্বাচন করেন নাই, কাজে আপনি সংবিধানে নাই। এর আগে বললাম বঙ্গবন্ধুর ছবি ঝুলে নাই, এর আগে বললাম ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা মানেন না। এখন আসতেছেন 90 দিনের মধ্যে আপনি নির্বাচন করেন নাই। নির্বাচন যেহেতু 90 দিনের মধ্যে করেন নাই, আপনার কোনো রাইট নাই ওই সংবিধানের দোহাই দেওয়া এবং ওই সংবিধানের জন্য ঢোকার জন্যে, ঢুকে যে ঠিক করবেন সেজন্য এই জুলাই সনদ দেওয়া হয়েছে। আপনি যদি এখন এই আইনের মাধ্যমে সংস্কার পরিষদ করেন, করলে পরে আপনি একটা উইন্ডো পাবেন এই বন্ধ সংবিধানের ভিতরে প্রবেশ করার জন্যে। সুতরাং এটা একটা আইনি ভিত্তি দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন বলতেছেন কিচ্ছু পারে না, সব বেআইনি, আপনাদের সিনায় যদি এত ক্ষমতা থাকে, কালকে সকালে পার্লামেন্টে বলে দেন যেই যে অধ্যাদেশ পাশ হয়েছে পাস, বাকিটা বাতিল, কিছুটা একসেপ্ট করলাম, সংসদ চলমান থাকুক। আলোচনায় যাচ্ছেন কেন? 2/3 মেজরিটি আপনার আছে, আপনার ভয় কিসের? এর কারণ আপনার টোটালটা অবৈধভাবে করতেছেন। আপনারা প্রত্যেকে এসির ভিতরে ঘামতেছেন। আর যদি কেউ এসির ভিতরে ঠান্ডা থাকেন, বাইরের থেকে মানুষ দেখবে আপনার কপালে ঘাম নাই, কিন্তু আপনার ভিতরে ঘাম আছে, এবং সেই কারণে আপনি বোধহয় খুব দ্রুত অনেক কিছু করতে চাচ্ছেন। ব্যারিস্টার বেলায়েত একটু আগে বলে গেল, 180 দিনের মধ্যে এই সংবিধান যদি সরকারি সিদ্ধান্ত নেয়, তাহলে তাদের মেয়াদ 180 দিন চিন্তা করা উচিত। আর আমি বলবো, তারা এত তড়িঘড়ি করছেন কেন? হোয়াট ইজ দ্য এজেন্ডা? আপনি কি 5 বছর থাকতে চান? যদি 5 বছর থাকতেই চাবেন, আপনি কেন বিরোধী দলকে বাধ্য করতেছেন?
সংসদে না টেকার। প্রশ্ন করবেন যে সংসদে তাদেরকে বের হয়ে যেতে বলছে কে? আপনি কোনো কথা শুনবেন না, 2/3 মেজরিটি পাওয়ার পর আপনি সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন, তাহলে তারা ওখানে বসে কি করবে? তাহলে আমি তো মনে করি এদেরকে সংসদ থেকে বাইরে যাওয়ার জন্য এই এজেন্ডাও আপনার আছে। তা না হলে তো আপনি যদি ক্ষমতায় 5 বছর সুন্দরভাবে থাকতে চান, তাহলে তো সংসদকে প্রাণবন্ত করে আপনি জুলাই সনদের আলোকে একটা সংস্কার পরিষদ বানিয়ে ঢুকেও তো কাজ না করতে পারেন, টাইম কিল করতে পারেন, কিন্তু আপনি তো কিছু জিনিস লাঘব করতে পারেন। আপনি কেন ইন্টেনশনালি এটা করছেন? তার মানে ইউর ইন্টেনশনাল ইজ নট গুড। আমি আরেকটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনি যদি এটা ভাবেন যে রাস্তায় যদি তারা আন্দোলনে নামে আপনি পুলিশ প্রশাসন দিয়ে থামাবেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি বাংলাদেশের পুলিশ আর সেখানে যাবে না, বাংলাদেশের আর্মিও সেখানে যাবে না, কারণ তাদের স্ত্রী পুত্র কন্যা আছে। আমি নিশ্চিত, আমার কাছে অনেক মেসেজ আছে যাদের পুত্র কন্যা স্ত্রীরা তাদের হাজবেন্ডকে হাত পাতারে বলছে তোমরা আর এখানে যাবে না, এবং কখনোই শেখ হাসিনার মতো আর ব্যবহার করতে পারবে না। সুতরাং আমি মনে করি বাংলাদেশের জনগণের সামনে দাবি দাওয়া আদায় করার জন্য ভয়ের কিছু নাই। কিন্তু আমার কাছে মনে হয় সরকার শান্তিপূর্ণভাবে উনি বলে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা, যে আমরা এই সংবিধান এভাবেই রাখবো, তারপরে সুপ্রিম কোর্ট থেকে কিছুদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা আসছে, আমরা সেই মেয়াদে না গিয়া একটা পরিস্থিতি তৈরি করি যাতে সংবিধান তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে সংস্কার করে একটা ইনক্লুসিভ নির্বাচন করব। এটাও যদি তাদের এজেন্ডা থাকে সেটা আপনি করেন, বসে চিন্তা করেন সুস্থভাবে, ইল্লিগালি করবেন না। যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আপনাদেরকে এই আদেশ মানতে হবে। এইবার আসেন, এই আদেশ দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির নাই। আমি তর্কের খাতিরে ধরে নিলাম নাই, আপনার আমি মনে করি আছে। কেন আছে? এখানে প্রেক্ষাপট বলা হয়েছে, সেই প্রেক্ষাপটে আছে, কারণ আপনার সংবিধান অচল। এখনো বলছি সংবিধান অচল। তাহলে এই যে আদেশটা হইলো, একটা ইন্ডাস্ট্রি হইলো, যে ইন্ডাস্ট্রিতে কাপড় চোপড়, বিস্কিট, সাবান টাবান যাই কিছু হোক না কেন তৈরি হইলো, তারপরে যদি বলেন যে এই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার যে প্রসিডিউর সেখানে কিছু ত্রুটি ছিল, সেটা বললে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিতে পারেন, কিন্তু মাঠে যে প্রোডাক্ট চলে গেছে সেটা আপনি কি করবেন? এই আইনের তো আর কোনো কার্যকারিতাই নাই, কারণ এই রাষ্ট্রপতি যে আদেশ দিছে তার যে প্রোডাকশন, তার যে ফলাফল সেটা উঠে গেছে কি? গণভোটের মাধ্যমে। তো গণভোট ফলটা আপনি কি করবেন? আপনি আইন বাতিল, আইন তো দরকার নাই বাতিল করার, কারণ এটা করাই হয়েছে এই জন্যে, এবং এটা যে ফসল সেটা আমরা ঘরে তুলে ফেলেছি। কাজেই সংবিধান সংসদে বসে 2/3 মেজরিটি নিয়ে আপনার জন্য 2টা ওয়ে আছে সংসদে। যদি মারামারি করেন সংসদে, তাও আপনাদের 213 জন লোক। আর যদি বলেন আইন মানবেন না, আপনার 2/3 মেজরিটি, দুইয়ে মিলে আপনার মন যা চায় তাই করতে পারবেন। কিন্তু কল্পনা মাথার ভিতরে যদি শেখ হাসিনাকে রাখতে পারেন সবাই, তার পরিণতি দেখতে পারেন, তাইলে আপনাকে ভাবতে হবে যে আপনি কি করবেন। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম, এগুলোকে সংবিধানের মূল নীতি হিসেবে স্থায়ীভাবে জায়গা দিতে চান না। আপনারা এমন ভাবে এগুলোকে সংবিধানে রাখতে চান যে কোনো মুহূর্তে আবার খায়রুল হকদের মতো কোন বিচারপতি কলমের খোঁচা দিয়ে এগুলোকে সংবিধান থেকে মুছে ফেলতে পারে। তাই আমরা সংশোধনীর মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে জাতীয় সংবিধানে স্থায়ীভাবে জুলাই সনদের স্পিরিট বাস্তবায়নের দাবি করতে চাই। এই গণভোটের রায়ের সঙ্গে যদি বিশ্বাসঘাতকতা করা হয়, জনগণের অধিকারকে যদি রাষ্ট্রীয় ক্ষমতার যাতা করে পিষ্ট করার চেষ্টা করা হয়, আবার জুলাই হবে, আবার যুদ্ধ হবে, আবার লড়াই হবে, আবার সংগ্রাম হবে ইনশাআল্লাহ। তাই যারা ইসলামকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। তাই আজ আমি ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে গাদ্দারি করে বিএনপি টিকতে পারবে না। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 12ই ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের একজন সহকর্মী আপনাদের নেতার বিরুদ্ধে
একটা কঠোর শব্দ প্রয়োগ করেছিল, আপনারা মব করেছেন। তাই আমি ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগতভাবে কাউকে কোনো কটু শব্দ উচ্চারণ করতে চাই না। তবে একটা কথা বলতে চাই, যেই 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আপনাদের জন্ম হয়েছে, আপনারা যেই 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতামাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে যেই গণভোট হয়েছে, সেই গণভোটে এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যেই সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আরো 3টি গণভোট হয়েছে। আজ 2026 সালে 4র্থ গণভোট হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায়ের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে যতগুলো রাষ্ট্রে গণভোট এবং রেফারেন্ডাম হয়েছে, আজ অবধি কোন গণভোট এবং রেফারেন্ডামের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবকে সংবিধানে ধারণ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষকে এখন বলে বেড়াচ্ছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটি আপনার একটি প্রতারণামূলক কথা। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরবেন। এই প্রথম কারোর মুখে আসলে দেশ উন্নয়ন নিয়ে কথা বলতে শুনলাম। তাছাড়া তো ভাই শুরু থেকেই এই গণভোট, সংবিধান বাস্তবায়ন এগুলো নিয়েই পড়ে আছে সংসদ সদস্যরা। বিরোধী দল, সরকার দলের সকলেই একই বিষয় নিয়ে কথা বলতে বলতে মুখে ফেনা তুলেছে। সংসদে যারাই আছে এবং যারাই কথা বলুক না কেন, পক্ষে কথা বলাতে, জনগণের পক্ষে কথা বলাতে আমির হামজা হুজুরকে অনেকেই ধন্যবাদ দিচ্ছে। যে পরিমাণ দুর্নীতি আর লুটপাট দেশে হয় তার বিষয় কথা বলেছে আমির হামজা হুজুর। আমির হামজা হুজুর নিজ এলাকার গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি তুলে ধরেছেন জাতির সামনে। এই জন্যই তো মানুষ বলে যে এরকম আলেম তাদের উচিত, ইসলামিক স্কলারদের উচিত সংসদে যাওয়া, পার্লামেন্টে যাওয়া। তারাই প্রকৃত জনগণের সমস্যাটা জাতির সামনে তুলে ধরবে। তাছাড়া কেউ সঠিক সমস্যা তুলে ধরবে না, দেশের কথা কেউ ভাবে না। ভাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আলেম সমাজের আরও 2-4টা মানুষ যদি এই পার্লামেন্টে থাকে, তাহলে এই পার্লামেন্টটা আসলেই জনগণের পার্লামেন্ট হবে। এই সংসদটা জনগণের সংসদে পরিণত হবে। আমির হামজা হুজুর খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছে, যে মাদক নির্মূল, কিভাবে মাদক নির্মূল করা যায় সে বিষয়ে কথা বলেছেন। এবং সবথেকে বেশি যেটা তিনি ফোকাস করেছেন, যে দেশের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে করা যায়। তিনি মালয়েশিয়ার কথা উদাহরণস্বরূপ টেনেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সে বিষয়টাও খুব চমৎকার লেগেছে। এবং অন্যদিকে তিনি বলেছেন যে বিরোধী দলে থাকার কারণে গুরুত্ব দেয় না, শুধুই ঘোরায় তাকে। এটা খুবই দুঃখজনক। আমির হামজা হুজুরের জন্য দোয়া করি, তিনি যেন জনগণের পক্ষে কথা বলে, জনগণের হয়ে কথা বলে, দেশের হয়ে রাজনীতি করে। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।